বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দল আছে, এখন ওনাদের যদি বলি তাহলে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমার প্রতি নাখুশ হবে এবং আমাকে হয়তো গালমন্দও করতে পারে, কিন্তু বাস্তবতা যেটা সেটা তো আমাকে বলতে হবেই। কোন কোন রাজনৈতিক দল আছে শুধু সিল স্বাক্ষর পর্যন্তই কাগজপত্রে, তাদের কোনো সাংগঠনিক তৎপরতাও নাই, তারা সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল এবং তার গ্রেসরুট লেভেলে তাদের কোনো রাজনৈতিক কর্মীও নাই। তারা শুধুই ঢাকা শহরে বসে থাকেন এবং বিভিন্ন ড্রয়িং রুমে বসে চাটা খান, কথাবার্তা বলেন এবং তাদের একটি রাজনৈতিক দল আছে এটা তারা বলেন এবং বিভিন্ন ধরনের ইডিওলজি বা আদর্শগত বক্তব্য রাখেন। তাদের একটা ধারণা জন্মেছে বা এটা কৌশল, তাদের একটা কৌশল আমি বলবো যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা হয়তো পার্লামেন্টে নির্বাচিত হবে, আর তা না হলে কোনোদিন এই সকল রাজনৈতিক আমি এই সকল কোন একটি রাজনৈতিক সংগঠনের নাম কিন্তু আমি উল্লেখ করলাম না, আমি শুধু গ্রসটি বলে গেলাম। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলো যেগুলোর কোনো কর্মী বাহিনী নাই, যেগুলো কোনো সাংগঠনিক তৎপরতা নাই, এই সকল রাজনৈতিক দলের নেতারা কখনো গ্রামে যান না, সাধারণ মানুষের জীবন সম্পর্কে তাদের অনেকেরই কোনো ধারণা নাই, তাদের তো খায়েশ হয় পার্লামেন্টে যাওয়ার জন্য, এই তাদের এই খায়েশ বা ইচ্ছা থেকেই কিন্তু এপিআর পদ্ধতি। ধরেন 1% ভোট যদি হয় কোন দলের, তাহলে সে 3টা সিট পাবে, 3জন এমপি পাবে। তো সেখানে একটা দলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি থাকে, তাইলে 1% ভোট যদি কোন রকমে বাগাতে পারে এপিআর পদ্ধতিতে, তাহলে 3টা এমপি হবে, তাইলে ওই দলের প্রেসিডেন্ট এমপি হবেন, ওই দলের সেক্রেটারি এমপি হবেন, এরপর নেক্সট ম্যান যিনি আছেন তিনি এমপি হবেন। অসুবিধা কি? বিএমডব্লিউ গাড়ি পাবেন এবং এমপি হওয়ার যত সুযোগ সুবিধা আছে সবকিছু ভোগ করবেন। আসল বিষয়টা হলো ওই জায়গায় এত ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দল আছে। আর আমার তো মনে হয় না বাংলাদেশের এখন যে বৃহত্তম রাজনৈতিক দল এই অবস্থায় বর্তমান সময়ে, যেটা হলো বিএনপি এপিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নিবে কিনা আমি জানি না, মনে হয় না। কারণ এই পদ্ধতি চালু হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, এই 2 নম্বর। 3 নম্বর যেটা হলো সেটা আরেকটা বিষয় খুব ভালো করে আমাদের বুঝতে হবে, যে ধরেন এইভাবে হলে হ্যাঙ্গিং পার্লামেন্ট হবে, কারণ ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার 1% ভোট পাইলে 3খান এমপি, 2% ভোট পেলে 6জন এমপি, কারো যদি ভোট 15% থাকে তিনি তো মার্শাল্লাহ ভালোই সিট পাবেন, 20-30টা সিট পেয়ে যাবেন। এবং এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো এক একটা যদি ধরেন 10টা 5টা করে সিট পেয়ে, জামাতের মতো দল যদি ধরেন পেয়ে যায় 30টা 35টা, বা জাতীয় পার্টিও 30-35টা পাইলো, অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো ধরেন আপনার পেয়ে গেল 5টা 6টা করে, এরকম পেলে দেখা গেল যে কোয়ালিশন গভর্নমেন্ট হবে। একক সংখ্যাগরিষ্ঠতা, যেই দল বেশি পাবে ভোট সেই দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এবং তার ফলে হ্যাঙ্গিং পার্লামেন্ট হবে। এবং আমাদের দেশে এই যে আপনার কোয়ালিশন গভর্নমেন্টের যে ভবিষ্যৎ, ইতিহাস খুবই খারাপ। আমরা অনেক কোয়ালিশন গভর্নমেন্ট দেখেছি পাকিস্তান আমলে, এমনও দেখেছি সকালে গঠিত হয়েছে সরকার, সন্ধ্যায় নাই। 1 সপ্তাহ আগে সরকার গঠিত হয়েছে, 1 সপ্তাহ পরে আর এই সরকার নেই। কারণ আপনার ধরেন যুক্তফ্রন্ট নির্বাচনে গিয়েছিল 3টি প্রধান দল নিয়ে, এক কৃষক প্রজা পার্টি, বাংলাদেশ ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ বা পাকিস্তান আওয়ামী লীগ, আর একটা নেজামে ইসলামী। কিন্তু এই সরকার কি টিকলো? তারা ঠিক থাকতে পারলো না। সুতরাং ওই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কনসেপ্ট নিয়ে যদি ইলেকশন হয়, তাহলে হ্যাঙ্গিং পার্লামেন্ট হবে
কোয়ালিশন গভর্নমেন্ট হবে, কোয়ালিশন গভর্নমেন্ট বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে টিকে থাকবে না, এটাই স্বাভাবিক এবং এটাই চিত্র। সুতরাং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এই পিআর সিস্টেম অফ ইলেকশন হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড, একেবারে প্রতিধ্বনিত হচ্ছে চারিদিকে। আর অনেকেই হয়তো ছোট ছোট রাজনৈতিক দলের নেতারা আশায় বসে আছেন, হ্যাঁ, যে গুফে এবার তেল দেওয়া যায়, কারণ কাঁঠাল বুধে এবার পাকবে। কিন্তু আমার তো মনে হয় বিএনপি যদি এই পদ্ধতিতে রাজি না হয়, তাহলে এই পিআর পদ্ধতিতে নির্বাচন আশা করি হবে না। এবং এই পদ্ধতিটির আমি বিরোধিতা করি। তার কারণ হলোই আমি একটি স্থিতিশীল সরকার চাই। কারণ ইতোমধ্যেই বিগত সরকার এর আমলে নির্বাচন সঠিক হয়নি, তিনটি নির্বাচনী প্রশ্নবিদ্ধ ছিল, যার ফলে একটা বড় অংশ জনসাধারণের, অর্থাৎ ইয়াং জেনারেশন বলতে আমরা যাদেরকে বুঝি, তারা ভোটই দিতে পারলো না। দেশে এক ধরনের রাজনৈতিক স্থবিরতা ছিল প্রায় 3 দশকের বেশি সময়। এই স্থবিরতাটা আমি আর দেখতে চাই না। আমি দেখব একটি কথা, যে একটি স্টেবল গভর্নমেন্ট রয়েছে এবং এই সরকারটি শক্তিমত্তা নিয়ে তার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে এবং 5 বছর ক্ষমতায় টিকে থাকবে। আবার যখন নির্বাচন এর সময় আসবে, তখন আবার নির্বাচন হবে, নির্বাচিত যে দল হবে সেই দল আবার ক্ষমতায় আসবে। I want to see a stable government in Bangladesh, so that the development projects being conducted by the government will be continued with full swing, addressing the problems of the people, economic problem, infrastructural problem, education problem, and others. এইগুলো যদি সঠিকভাবে না হয়, তাহলে তো সরকার গঠন করে কি লাভ? আপনার পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয়, এই সরকার 3 মাসও টিকবে না। 3 মাস সরকারের পরে সরকার ভেঙে গেলে আবার নির্বাচন হবে, আবারও এই পদ্ধতিতে কন্টিনিউ করলে আবার কোয়ালিশন হবে, আবার ভেঙে যাবে। আমরা তো পাকিস্তান আমলে বললাম না যে 1 সপ্তাহ আগে সরকার গঠিত হয়েছে, পরেই নাই, সকালে সরকার গঠিত হয়েছে, বিকালে নাই, 3 মাস আগে সরকার গঠিত হয়েছে, 3 মাস পরে নাই। এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে কোনো একটি সরকার ব্যবস্থা চলতে পারে না। তাই স্টেবল গভর্নমেন্টের পক্ষে যেহেতু আমি, সেই জন্য আমি এই পিআর পদ্ধতিটি যেহেতু একটি স্টেবল গভর্নমেন্টের ধারাকে অব্যাহত রাখার পরিপন্থী বলে আমি মনে করি, সে স্টেবল গভর্নমেন্টের স্টেবিলিটি থাকবে না এই পদ্ধতিতে। সুতরাং আমি এই পদ্ধতি সমর্থন করি না। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব ফরহাদ হোসেন, আপনি বলছিলেন যে পাকিস্তান আমলে আপনার যে অভিজ্ঞতার কথা বলছেন, তিক্ত অভিজ্ঞতা, যে সরকার, কোয়ালিশন সরকার গঠন করা হয়েছিল, এরকম ভেঙে গেছে বারবারই। তো তখন কি পিআর পদ্ধতি নির্বাচন ছিল? না, কিন্তু বিষয়টা এরকম ছিল। আমি আপনাকে এবার ভালো একটা প্রশ্ন করেছেন যে কোয়ালিশন গভর্নমেন্ট হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু পিআর পদ্ধতিটাই, জি। কিন্তু এই বাংলাদেশে পিআর পদ্ধতি কোয়ালিশন গভর্নমেন্টের দিকে যাবে।